নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। 21শে জুলাই তৃণমূলের মিছিলকে ঘিরে শর্ত বেঁধে দিল হাইকোর্ট। সকাল ৮টার আগেই বার করতে হবে মিছিল। 21শে জুলাই মিছিলে জেলা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এসেছেন। কলকাতায় থাকবেন কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে। 25,000 কর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা। প্রকাশ্যে এলো এসএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি। 7 এবং 14 সেপ্টেম্বর হতে পারে এসএসসির নবম, দশম, দ্বাদশ এবং একাদশ শ্রেণীর পরীক্ষা। সুপ্রিম নির্দেশে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি। ভারত পাক সংঘর্ষে 5 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ট্রাম্পের। অস্ত্রবিরতির কৃতিত্বও নিলেন ট্রাম্প। তবে যুদ্ধবিমানগুলি ভারতের না পাকিস্তানের তা স্পষ্ট করেননি। ভারত পাক সংঘর্ষে 5 যুদ্ধবিমান ধ্বংস, এমনই দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। অস্ত্রবিরতির কৃতিত্বও নিলেন তিনি। তবে সেই যুদ্ধবিমানগুলি ভারতের না পাকিস্তানের তা স্পষ্ট করেননি তিনি। ভারত ও পাকিস্তানের মধ্যে চলতি বছরের মে মাসে হওয়া সীমান্ত সংঘর্ষে অন্তত 4 থেকে 5টি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছিল বলে দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই যুদ্ধবিমানগুলি ভারতের ছিল না পাকিস্তানের তা স্পষ্ট করেননি তিনি। একই সঙ্গে তিনি ফের দাবি করলেন তারই প্রশাসনই নাকি এই দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ থামিয়েছিল ব্যবসায়িক চাপ প্রয়োগ করে। হোয়াইট হাউসে রিপাবলিকান নেতাদের সঙ্গে একটি নৈশভোজে এই মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেন, আসলে বিমানগুলি আকাশ থেকে গুলি করে নামানো হচ্ছিল। 5টি বিমানই গুলি করে নামানো হয়েছিল। আসলে 5টি। চলতি বছরের মে মাসে দক্ষিণ কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত অপারেশন সিন্দুর শুরু করে। কয়েকদিন পরই 10ই মে ভারত পাকিস্তানের মধ্যে অস্ত্রবিরতি কার্যকর হয়। তারপর ভারতীয় বায়ুসেনার এয়ার মার্শাল একে ওয়ার্তি জানিয়েছেন, পাক বায়ুসেনার একাধিক হাইটেক যুদ্ধবিমান ভারত গুলি করে নামিয়েছে। তবে তিনি নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি। অন্যদিকে পাকিস্তান দাবি করে ভারতের 6টি যুদ্ধবিমান তারা গুলি করে নামিয়েছে, যার মধ্যে রাফালও আছে। যদিও পাক বায়ুসেনার একটি বিমান সামান্য ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া আর কোনো ক্ষতি হয়নি বলেই দাবি করেছে ইসলামাবাদ। ভারতের তরফে অবশ্য পাকিস্তানের ওই দাবি নস্যাৎ করে দিয়েছে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। তার বক্তব্য, সংঘর্ষে প্রাথমিক পর্যায়ে কিছু ক্ষতি হয়েছিল ঠিকই, কিন্তু ভারতীয় বাহিনী দ্রুত ভুল সূত্রে নিয়ে পাল্টা আঘাত হানে। তিনি বলেন, কতগুলো যুদ্ধবিমান গুলি খেয়েছে সেটা মুখ্য নয়, কেন গুলি খেয়েছে সেটা আসল। কোথায় ভুল হয়েছিল, কেন হয়েছিল সেটা বোঝা জরুরি। এদিকে ওই নৈশভোজে ট্রাম্পের দাবি করেছেন ভারত পাকিস্তানের যুদ্ধ তিনি রুখেছিলেন বাণিজ্য চুক্তির মাধ্যমে। তার কথায়, আমরা অনেক যুদ্ধ থামিয়েছি, এরা পরস্পরের উপর হামলা চালাচ্ছিল, পরিস্থিতি জটিল হচ্ছিল, কিন্তু আমরা বাণিজ্যের মাধ্যমে সেটি সমাধান করেছিলাম। তবে ট্রাম্পের এই দাবিকে আগেই খারিজ করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, যুদ্ধবিরতির সময় বাণিজ্য নিয়ে কোনো আলোচনা হয়নি এবং আমেরিকার ভূমিকার কথাও নেই। তবুও ট্রাম্প তার পুরনো দাবিতেই অনড় রইলেন। হাই নিউজ নেটওয়ার্ক। কুখ্যাত যৌন অপরাধীর জেফ্রে এপস্টিনের সঙ্গে ট্রাম্পের নাম জড়ানোর প্রতিবেদন প্রকাশের জন্য মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ৮৬,০০০ কোটি টাকার মানহানির মামলা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তার প্রশাসনের তরফে এপস্টিন ফাইলের কিছু অংশ প্রকাশের জন্য আবেদন জানানো হল নিউ ইয়র্কের আদালতে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে ট্রাম্পের নাম জড়ানো প্রতিবেদন প্রকাশের জন্য মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ৮৬,০০০ কোটি টাকার মানহানির মামলা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তার প্রশাসনের সঙ্গে এপস্টাইন ফাইলের কিছু অংশ প্রকাশের জন্য আবেদন জানানো হল নিউ ইয়র্কের আদালতে। ওই ফাইল নিয়ে গত কয়েকদিন ধরে ট্রাম্প প্রশাসন অস্বস্তিতে। অভিযোগ, এক সময় এপস্টিনের ঘনিষ্ঠ ছিল ট্রাম্প। এপস্টিনের ফাইলে তার নাম রয়েছে বলে দাবি করছে মার্কিন ধনকুবের ইলন মাস্কও। আমেরিকায় নতুন রাজনৈতিক দল ঘোষণার পর মাস্ক জানিয়েছে, এপস্টিন ফাইল প্রকাশ্যে আনার ব্যবস্থা করা তার আমেরিকা পার্টির অন্যতম প্রধান লক্ষ্য। এই নিয়ে টানাপোড়েন চলছিল, কিন্তু সম্প্রতি মার্কিন দৈনিক এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করে। তারপরেই নড়ে চড়ে বসেছে মার্কিন প্রশাসন।
অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে বৃহস্পতিবার এপিস্টিন ফাইল প্রকাশের নির্দেশ দিয়েছিল ট্রাম্প। এপিস্টিনে সিক্রেটিভ গ্র্যান্ড জুরি টেস্টিমনির অংশ প্রকাশ করতে বলেছিলেন তিনি। মার্কিন প্রশাসন বিচার বিভাগ শুক্রবার আদালতে তার আবেদন জানিয়েছিলেন নিউ ইয়র্কের এক বিচারকের কাছে। 2019 সালে এপিস্টিনের বিরুদ্ধে যৌন পাচার মামলায় জড়িত গ্র্যান্ড জুরির প্রতিলিপি সম্পর্কিত ফাইলের প্রকাশ চেয়েছে ট্রাম্প। সাধারণভাবে যা গোপন রাখা হয় এগুলি আইন দ্বারা সুরক্ষিতও থাকে। এছাড়া এপিস্টিনের সঙ্গী গিজলাইন ম্যাক্সওয়েলের মামলাটিও প্রকাশ করতে বলেছেন ট্রাম্প। তিনি শিশু পাচার চক্রান্তেও জড়িত ছিলেন। আমেরিকার গ্র্যান্ড জুরি হল সেই প্যানেল যা যাচাই করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নির্দিষ্ট অপরাধে অভিযুক্ত করার জন্য যথেষ্ট প্রমাণ আছে কিনা তা খতিয়ে দেখে। এই প্রক্রিয়ায় অনেক ক্ষেত্রেই গোপন সাক্ষ্য নেওয়া হয়ে থাকে এবং সাক্ষীর পরিচয় গোপন রাখা হয়। গ্র্যান্ড জুরির তথ্য মার্কিন আইন দ্বারা সুরক্ষিত। সাধারণভাবে তা প্রকাশ্যে আনা যায় না, তবে বিশেষ পরিস্থিতিতে জনস্বার্থে আদালতে সেই তথ্য প্রকাশ করতে পারে। এক্ষেত্রে ট্রাম্প প্রশাসন সেই আবেদন জানিয়েছে। আদৌ এপিস্টিন ফাইল প্রকাশ্যে আসবে কিনা তা নিশ্চিত নয়। ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনের দাবি, এপিস্টিনকে নগ্ন মহিলার ছবি এঁকে শুভেচ্ছা জানিয়েছিল ট্রাম্প। 2003 সালে এপিস্টিনের 50তম জন্মদিনে চিঠি লিখে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। টাইপরাইটারের মাধ্যমে লেখা শুভেচ্ছা বার্তায় বলা হয়, শুভ জন্মদিন, তোমার প্রতিটা দিন যেন ভিন্ন অথচ দুর্দান্তভাবে গোপন হয়ে ওঠে। প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিতে এক নগ্ন মহিলার ছবি এঁকেছিলেন ট্রাম্প। নিচে কেবল ডোনাল্ড শব্দটি লিখে স্বাক্ষর করেছিলেন। এই প্রতিবেদন প্রকাশের আগে ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারেই বলেছিলেন, আমি জীবনে কোনোদিনও ছবি আঁকিনি, মেয়েদের ছবি তো আঁকিইনি, এগুলো আমার ভাষা বা শব্দই নয়। তারপরে এই প্রতিবেদন প্রকাশিত হয়। ট্রাম্প যাকে ভুয়ো এবং মিথ্যে বলে দাবি করছেন। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে যুক্ত ডো জোন্স এবং রুপার্ট মারডকের বিরুদ্ধে শুক্রবার মানহানির মামলা করেছে ট্রাম্প। দাবি করছেন $1,000 কোটি, ভারতীয় মুদ্রায় যা 86,000 কোটি টাকারও বেশি। ট্রাম্পের দাবি, ওয়াল স্ট্রিট জার্নাল ওই প্রতিবেদনে তার নামে অপপ্রচার করছে, তাতে তার মানহানি হচ্ছে, তাই তিনি এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন। হাই নিউজ নেটওয়ার্ক। ট্রাম্পের মামলা নিয়ে ভাবিত নন, বরং নিজেদের রিপোর্টেই আস্থা। এপস্টিন কাণ্ডে জানিয়ে দিলেন মার্কিন দৈনিকের কর্ণধার। বৃহস্পতিবার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দাবি করা হয়েছে, যৌন অপরাধী এপস্টিনকে নগ্ন মহিলার ছবি এঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন ট্রাম্প। ট্রাম্প অবশ্য পুরো বিষয়টিকে ভুয়ো এবং মিথ্যে বলে দাবি করেছেন। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে তার নাম জড়িয়ে প্রতিবেদন প্রকাশের জন্য মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে 86,000 কোটি টাকার মানহানির মামলা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই বিষয়ে ভাবিত নন সংবাদ মাধ্যমটির পরিচালন কর্তৃপক্ষ। ওয়াল স্ট্রিট জার্নালের কর্ণধার ডো জোন্স সংবাদ সংস্থা AFP-কে বলেন, আমাদের রিপোর্টের সত্যতা নিয়ে পূর্ণ আস্থা রয়েছে। ট্রাম্পের মামলার বিরুদ্ধে তারা আইনি লড়াই লড়বে বলে জানান জোন্স। বৃহস্পতিবার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দাবি করা হয়েছে, যৌন অপরাধী এপস্টিনকে নগ্ন মহিলার ছবি এঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন ট্রাম্প। 2003 সালে এপস্টিনের 50তম জন্মদিনে চিঠি লিখে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। টাইপরাইটারের মাধ্যমে লেখা শুভেচ্ছা বার্তায় বলা হয়েছিল, শুভ জন্মদিন, তোমার প্রতিটা দিন যেন ভিন্ন অথচ দুর্দান্তভাবে গোপন হয়ে ওঠে। প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিতে এক নগ্ন মহিলার ছবি এঁকেছিলেন ট্রাম্প। নিচে কেবল ডোনাল্ড শব্দটি লিখে স্বাক্ষর করেছিলেন। এই প্রতিবেদন প্রকাশের পর ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারেই বলেছিলেন, আমি জীবনে কোনোদিনও ছবিই আঁকিনি, মেয়েদের ছবি তো আঁকিইনি, এগুলো আমার ভাষা বা শব্দ নয়। তারপরে এই প্রতিবেদন প্রকাশিত হয়। ট্রাম্প যাকে ভুয়ো বা মিথ্যে বলে দাবি করেছেন। মার্কিন সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত জোন্স এবং রুপার্ট মার্ডকের বিরুদ্ধে শুক্রবার মানহানির মামলা করেছেন ট্রাম্প। দাবি করেছেন $1,000 কোটি, ভারতীয় মুদ্রায় যা 86,000 কোটি টাকারও বেশি। ট্রাম্পের দাবি, ওয়াল স্ট্রিট জার্নালের এই প্রতিবেদনে তার নামে অপপ্রচার করা হয়েছে, তাতে মানহানির আইন লঙ্ঘিত হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। পাক অধিকৃত কাশ্মীরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে মাসুদ আজহার। জানা গিয়েছে, বাওয়ালপুর থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে দেখা গিয়েছে জৈশ-ই মোহাম্মদ প্রধানকে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বেড়াতে গিয়েছে কুখ্যাত জঙ্গি।
পাক অধিকৃত কাশ্মীরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে মাসুদ আজহার। জানা গিয়েছে বাহওয়ালপুর থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে দেখা গিয়েছে জৈশ-ই-মোহাম্মদের প্রধানকে। প্রাথমিকভাবে অনুমান বেড়াতে গিয়েছে কুখ্যাত জঙ্গি। উল্লেখ্য, কয়েকদিন আগেই পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর জোর গলায় দাবি করেছিলেন মাসুদ নাকি পাকিস্তানে নেই। অপারেশন সিন্দুরে এই বাহওয়ালপুরে আক্রমণ শানিয়েছিল ভারত। বাহওয়ালপুরে জৈশ-ই-মোহাম্মদ, মুরাক্কার লস্কর-ই-তাইবার ও হিজবুল মুজাহিনদের সদর দপ্তর গুড়িয়ে দিয়েছিল ভারত। খতম হয়েছিল বহু জেহাদি, আর এই আক্রমণে খতম হয়েছিল বহু জেহাদি। এবার জৈশের গড় বাহওয়ালপুরের আশেপাশেই দেখা গেল মাসুদ আজহারকে। উল্লেখ্য, এই বাহওয়ালপুরে অপারেশন সিন্দুরের সময় পরিবারের 14 জন সদস্যকে হারায় মাসুদ। জানা গিয়েছে, পাক অধিকৃত কাশ্মীরের যে অংশে মাসুদকে সম্প্রতি দেখা গিয়েছে সেটি মূলত পর্যটন ক্ষেত্র। হ্রদ এবং পার্কে ভরা নিভৃত জায়গাটি খুব বেশি পর্যটক ভিড় জমান না। ওই এলাকায় 2টি মসজিদ এবং বেশ কয়েকটি মাদ্রাসাও রয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু ওই এলাকায় মাসুদ কেন গিয়েছে তা জানা যায়নি। প্রসঙ্গত, দিন কয়েক আগেই বুক বাজিয়ে বিলাওয়াল দাবি করেছিলেন আজহার মোটেই পাকিস্তানে নেই, সে রয়েছে আফগানিস্তানে। বিলাওয়াল বলে, যদি ভারত সরকার আমাদের তথ্য দিতে পারে যে পাকিস্তানের মাটিতেই রয়েছে মাসুদ, সেক্ষেত্রে আমরা ওকে খুশি মনে গ্রেফতার করতে পারি। কিন্তু ঘটনা হলো ভারত সরকার তেমন কিছু দিচ্ছে না। কিন্তু তারপরেই দেখা গেল বহল তিব্বতে পাক অধিকৃত কাশ্মীরে ঘুরে বেড়াচ্ছে মোস্ট ওয়ান্টেড জঙ্গি মাসুদ। হাই নিউজ নেটওয়ার্ক। অপারেশন সিন্দুরের ক্ষয়ক্ষতি এখনো মেরামত করা যায়নি। বিমান ঘাঁটি আরো বেশ কিছুদিন বন্ধ রাখছে পাকিস্তান। পাকিস্তানের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বলা হয়েছে, আগামী 6 আগস্ট ভারতীয় সময় ভোর 5:29 পর্যন্ত পঞ্জাব প্রদেশের ওই বিমান ঘাঁটি বন্ধ থাকবে। ভারতীয় সেনাবাহিনীর সিন্দুর অভিযানের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল পাকিস্তানের বেশ কয়েকটি বিমান ঘাঁটি। তার মধ্যে একটি হল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান বায়ুসেনা ঘাঁটি। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি পাকিস্তানের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, এই রহিম ইয়ার খান বিমান ঘাঁটিটি আরও কিছুদিন বন্ধ থাকবে। 6 আগস্ট ভারতীয় সময় ভোর 5:29 পর্যন্ত এই বিমান ঘাঁটিটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। জল্পনা, সিন্দুর অভিযানের সময় যে ক্ষয়ক্ষতি হয়েছিল তা এখনও মেরামত করা যায়নি। সূত্রের খবর, যেদিন সিন্দুর অভিযান হয়েছিল সেই দিন পাকিস্তানের অসামরিক বিমান পরিবহনের মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে রহিম ইয়ার খান ঘাঁটি বন্ধ রাখার কথা জানিয়েছিল। সে সময় জানানো হয়েছিল 1 সপ্তাহ যেখানে বিমান ওঠানামা বন্ধ থাকবে। এরপরে দফায় দফায় বেশ কয়েকটি বিজ্ঞপ্তি জারি করে পাকিস্তান মন্ত্রকের ওই বিমান ঘাঁটি বন্ধ রাখার মেয়াদ বাড়িয়েছিল। এবার ফের একটি বিজ্ঞপ্তি দিয়ে সেই বিমান ঘাঁটি বন্ধ রাখার কথা জানিয়েছে পাকিস্তান সরকার। তারা জানিয়েছে, কাজের জন্য সেখানে বিমান ওঠানামা করা যাবে না। তবে এর চেয়ে বেশি কিছু স্পষ্ট করে জানানো হয়নি। পাকিস্তান পাঞ্জাব প্রদেশের দক্ষিণে রয়েছে এই রহিম ইয়ার খান বিমান ঘাঁটি। ভারতের রাজস্থান ফ্রন্টিয়ার মুখোমুখি এর অবস্থান। এখানে পাকিস্তান সেনার যেমন ঘাঁটি রয়েছে, তেমন অসামরিক বিমান ওঠানামারও ব্যবস্থা রয়েছে। পাকিস্তান বায়ুসেনা সেন্ট্রাল এয়ার কমান্ডার ঘাঁটিও এটি। এর একটি অংশ শেখ জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে অসামরিক যাত্রীবাহী বিমান ওঠানামা করে। সিন্দুর অভিযানের পর ভারতীয় সেনাবাহিনীর কিছু উপগ্রহ চিত্র প্রকাশ করেছিল। তাতে দেখা গিয়েছিল রহিম ইয়ার খান বায়ুসেনা ঘাঁটির মাঝামাঝি গভীর গর্ত তৈরি হয়েছে। উপগ্রহ চিত্রে ওই ঘাঁটির একটি বাড়তি ও ক্ষয়ক্ষতির চিহ্ন ধরা পড়েছিল। এবার পাকিস্তানে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক আবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে রানওয়ে বন্ধ থাকবে। কারণ হিসেবে বলা হয়েছে WPI, আন্তর্জাতিক অসামরিক বিমান সংগঠনের অভিধানে এই WPI এর অর্থ ওয়ার্ক ইন প্রোগ্রেস। আমেরিকার ফেডারেল অ্যাসোসিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের বিধিতে বলা রয়েছে, বিমানবন্দরের পৃষ্ঠে কাজ হলে তবেই বলা হয় WPI। পাকিস্তানের অসামরিক বিমান মন্ত্রকের দেওয়া বিজ্ঞপ্তি থেকে মনে করা হচ্ছে, রহিম ইয়ার খান বায়ুসেনা ঘাঁটির রানওয়ে কাজ চলছে। বিমানের গতিবিধির বিষয়ে তথ্য প্রদানকারী অ্যাপ ফ্লাইট রাডার 24 বলছে, পাকিস্তানে ওই বিমান ঘাঁটিতে রানওয়ের দৈর্ঘ্য 3000 মিটার। গত 22 এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিল 26 জন।
ওই ঘটনায় পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীতে জড়িত থাকার প্রমাণও মিলেছিল। এরপরেই 7ই মে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে সিন্দুর অভিযান শুরু করে ভারত। পাকিস্তান পাল্টা হামলা চালানোর চেষ্টা করলে তা ব্যর্থ করে ভারতীয় সেনা। অভিযানে পাকিস্তানের 6টি সামরিক ঘাঁটিতে হানা দেয় ভারত। তার মধ্যে রহিমিয়ার খান ছাড়াও ছিল রফিকি, মুরিদকে, চাকলাল, চুক্কুর, জুনিয়া। 10ই মে সন্ধ্যায় ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়। হাই নিউজ নেটওয়ার্ক। পাকিস্তান এবার মৃত্যুদণ্ড শুধু গুরুতর অপরাধের ক্ষেত্রে আইন বদলের প্রক্রিয়া শুরু পার্লামেন্টে। শুক্রবার পাক পার্লামেন্টের উচ্চকক্ষ সেনেটে একটি বিল পাশ হয়েছে। তাতে পাক ফৌজদারি আইনের 4টি ধারায় দোষী সাব্যস্তদের মৃত্যুদণ্ডের পরিবর্তে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড করার কথা বলা হয়েছে। কূটনীতির পথে অন্তরায় হচ্ছে কড়া শরীয়তি আইন। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার তাই এবার মৃত্যুদণ্ডের সাজার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আনতে উদ্যোগী হল। এই উদ্দেশ্যে মৃত্যুদণ্ড সংক্রান্ত আইন সংশোধন করে একমাত্র গুরুতর অপরাধের ক্ষেত্রেই তা সীমাবদ্ধ রাখার প্রক্রিয়া শুরু করা হল পাক পার্লামেন্টে। শুক্রবার পাক পার্লামেন্টের উচ্চকক্ষ সেনেটে এ সংক্রান্ত একটি বিল পাশ হয়েছে। তাতে পাক ফৌজদারি আইনের 354A অর্থাৎ সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া, 402C প্রকাশ্যে মহিলাদের পোশাক খুলে সম্ভ্রমহানি করা সহ 4টি ধারায় দোষী সাব্যস্তদের মৃত্যুদণ্ডের পরিবর্তে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড করার কথা বলা হয়েছে। 1 দশকের পরিসংখ্যান বলছে বিশ্বের যেসব দেশে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে পাকিস্তান তাদের মধ্যে প্রথম সারিতে। বিশ্বব্যাপী বার্ষিক মৃত্যুদণ্ডের প্রায় 13% হয় পাকিস্তানে, যা নিয়ে বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং ইউরোপীয় ইউনিয়নের মতন রাষ্ট্রগোষ্ঠী বিভিন্ন সময় উদ্বেগ প্রকাশ করেছে। সাম্প্রতিক একটি রিপোর্ট জানাচ্ছে 2024 সালে পাকিস্তানে মোট 6261 জন অপরাধী মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। 2023 সালে এই সংখ্যা ছিল 6039। 2022 সালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীর সংখ্যা ছিল 3226। অর্থাৎ ভারতের পড়শি দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। হাই নিউজ নেটওয়ার্ক নিয়ে নিচ্ছে একটা ছোট বিরতি।